যখন আমরা অভিযান পরিচালনা করি অবশ্যই আমাদের প্রত্যেক সদস্যের কাছে র্যাবের কোটি থাকে। এটি হচ্ছে প্রথম আইডেন্টিফায়ার। দ্বিতীয়, র্যাবের প্রত্যেক সদস্যদের কাছে তার আইডি কার্ড থাকে। যেমন আমি এখন এই মুহূর্তে ব্রিফিং করতে এসেছি, আমারও আইডি কার্ড আমার সাথে আছে। তো এমন প্রত্যেক র্যাব সদস্যর কাছে র্যাবের যে হলোগ্রাম স্টিকার সংযুক্ত যে আইডি কার্ড, এই আইডি কার্ড সাথে থাকবে। এটা হচ্ছে দ্বিতীয়। এই দুটো দিয়েই মোটামুটি প্রাথমিকভাবে চিহ্নিত করা যায় যে যে অভিযান দল আসছে, অভিযান পরিচালনা করছে, তারা কি র্যাব সদস্য কিনা। যদিও কোটিটা হয়তো বাহিরে বানানো যেতে পারে বা কাছাকাছি রকমের একটা কোটি তারা উপস্থাপন করতে পারবে, কিন্তু এই র্যাবের যে আইডি কার্ড হলোগ্রাম স্টিকারযুক্ত, এটা তারা উপস্থাপন করতে পারবে না। তাই এই দুটো দিয়েই প্রাথমিকভাবে চিহ্নিত করা যেতে পারে যে কে এক আসল র্যাব সদস্য বা কোনটি ভুয়া র্যাব পরিচয়ে এরকম অপরাধ সংগঠিত করছে। এরপরে দ্বিতীয় প্রশ্নটার উত্তর, যে যারা এই ধরনের ডাকাতি, ছিনতাই এবং এই ধরনের কাজে সম্পৃক্ত থাকে, তাদের নিজস্ব একটা সিন্ডিকেট থাকে, যে তারা এই ডাকাতি করা জিনিসপত্রগুলো কোথায় তারা আবার এগুলোকে ডিসপোজ করবে বা কোথায় গিয়ে নিয়ে বিক্রি করার ব্যবস্থা করবে। তো সেক্ষেত্রে আমাদের গোয়েন্দা নজরদারি চলমান থাকে এবং সেখান থেকেও আমরা অনেক সময় আপনারা দেখবেন যে ডাকাতি পরবর্তী সময় ডাকাতির মাধ্যমে যে তারা যেই ধরনের জিনিসপত্রগুলোকে নিয়ে যায়, মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, সেগুলোকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। তো এই নেটওয়ার্কগুলোকেও আমরা চিহ্নিত করার ব্যবস্থা করি এবং প্রায়শই আমরা সফলভাবে সেখান থেকে জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হই, তাদেরকেও আইনের আওতায় আনতে সক্ষম হই। এবার আসছি প্রথম প্রশ্নটায়। আপনার প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে যে যারা গতকালকে আটক হয়েছে যে দুজন, এর বাইরে আর কেউ ছিল কি না, থাকলে তাদেরকে গ্রেফতারের কোনো ব্যবস্থা করা হয়েছে কি না। এই গতকালকে যখন আমরা এই অভিযানটা পরিচালনা করেছি, তখন আমরা যে মূল হোতা তাকে হাতে নাতে গ্রেফতার করেছি এবং এটি একটা বাজার এলাকায় ছিল। তো যখন তার ব্যাগ থেকে এই জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছিল, তখনই তার কাছ থেকেই আমরা তথ্য নিয়ে তারই আধা ঘন্টার মধ্যে আরও 800 গজ দূরে যেখানে তাদের মেইল গাড়িটা রাখা ছিল, সেইখানে যখন আমাদের টিম যায়, তখন সেখান থেকে আমরা গাড়ি এবং গাড়ির ড্রাইভারকে আটক করতে সক্ষম হই এবং আমাদেরকে যেতে দেখেই তখন তাদের সাথে যে আরও যেই 4 জন সদস্য ছিল, তারা ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু আমরা তাদের তথ্য উপাত্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংগ্রহ করতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করছি তাদেরকেও যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনার জন্য। ধন্যবাদ। না, অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্য চ্যালেঞ্জ হওয়া মাত্রই আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিচয় তা দিতে বাধ্য। র্যাব এখন দিবে, মানে আমরা এটা অলরেডি প্র্যাকটিস করে আসছি, আমাদের গত 2-1.5 বছরের প্র্যাকটিস, যে র্যাবের যে কোনো সদস্যকে সে অভিযানের সময় হোক, অভিযানের আগে পরে যে কোনো সময় হোক, যখনই তার পরিচয় জানতে চাওয়া হবে সে তার পরিচয় দিবে এবং এটা দেওয়া হচ্ছে। জি না, সবগুলো উদ্ধার করা সম্ভব হয়নি, তবে সিংহভাগই উদ্ধার হয়ে গিয়েছে, এখনও কিছু বাকি আছে। এবং আপনারা জানেন যে অস্ত্র উদ্ধারের যে অভিযান, এটা র্যাব এই বিষয়টাতে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে থাকে, সর্বোচ্চ। তাই অবৈধ অস্ত্রের যে কোনো সন্ধান, সেটা আপনাদের মাধ্যমে হোক, আপনাদের মাধ্যমে জেনে আমাদের দেশবাসী যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে খালি এই তথ্য উপাত্তটুকু দিতে পারলে হবে, বাকি দায়িত্ব আমাদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে এবং র্যাবের মুখপাত্র হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সম্পর্কে আমি বলতে পারি যে অবৈধ অস্ত্র উদ্ধারের অপারেশন আমাদের জন্য সর্বাধিকার প্রাপ্য এবং আমরা সবার আগে যাব এবং এই জিনিসগুলোকে উদ্ধার করে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ ভাইয়া, খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন। বিষয়টি দুঃখজনক এবং এরকম একটা ঘটনা সংগঠিত হয়েছে, সেটা আমরা সাথে সাথেই ছায়া তদন্ত শুরু করেছি। আমরা আশাবাদী ইনশাআল্লাহ এর সাথে জড়িত যারা আছে তাদেরকে আমরা খুব শীঘ্রই আইনের আওতায় আনতে সক্ষম হব ইনশাআল্লাহ। বিষয়টি যেহেতু এখনও তদন্তাধীন এবং নিরাপত্তার স্বার্থে অথবা এই মামলার স্বার্থে, সার্থকতার স্বার্থে আসলে এই বিষয়টি এখনই আপনাদের সামনে বলা সম্ভব হচ্ছে না। ধন্যবাদ জনি ভাই। আসলে আপনার এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের আজকের এই মিডিয়া ব্রিফিংয়ের ভেতরেই আছে। সেটা হচ্ছে যারা ডাকাতি বা অন্যান্য মামলায় যারা আদালতে মানে আইনের আওতায় যায়, আবার সেখান থেকে বের হয়ে আসে,
সেগুলো কিন্তু আমাদের পর্যবেক্ষণে থাকে, আমাদের নজরদারিতে থাকে। তার উদাহরণ হচ্ছে আজকের এটি। তাকে আমরা গত বছরও গ্রেফতার করেছিলাম, তাকে আইনের হাতে সোপর্দ করা হয়েছিল এবং সে আবার বের হয়ে কিন্তু একই কাজ করবে বিধায় আমাদের পূর্ব থেকেই ধারণা করা ছিল, আমাদের গোয়েন্দা নজরদারিতে ছিল। আমি একটু আগে বলেছি যে 5 মাস তাকে আমরা পর্যবেক্ষণ করে আবার গতকালকে তাকে আমরা হাতে নাতে ধরতে সক্ষম হয়েছি। এর অর্থ হচ্ছে এটা শুধু একটা ডাকাতির মামলা বলেই বলবো না, এই ধরনের এর চেয়ে বড় সন্ত্রাসী যারা আছে তারা সবাই আমাদের গোয়েন্দা নজরদারিতে থাকে এবং সার্বক্ষণিকভাবে পুরো দেশেই র্যাবের গোয়েন্দা নজরদারিতে সাদা পোশাকে আমাদের দল কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা শীর্ষ সন্ত্রাসী হোক, যে কোনো সন্ত্রাসী হোক, তাদেরকে সার্বক্ষণিকভাবে আমরা নজরদারিতে রাখি। যখনই আমরা কোনো তথ্য প্রমাণ পাই সাথে সাথেই আমরা চেষ্টা করি তাদেরকে যথাযথভাবে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার চেষ্টা করি। তাই আমাদের এই প্রচেষ্টা শুধু যে এই ডাকাতি, যেটা আজকে উদাহরণ হিসেবে বলছি, এখানেই সীমাবদ্ধ তা কিন্তু না, সকল ক্ষেত্রেই আমাদের এই পর্যবেক্ষণ চলমান থাকে। তালিকা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এখানে একটা তালিকা করা হলে যে সেই তালিকা ওই দিন ওই ক্ষণের জন্য যে সীমাবদ্ধ হয়ে থাকবে বিষয়টা তা না। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হচ্ছে 24/7। সো এখানে আমরা সার্বক্ষণিকভাবে আমাদের এই তালিকাগুলোকে হালনাগাদ করতে থাকি। এই তালিকাগুলোর ভেতরে যে নামগুলো থাকে, এখানে নতুন করে নাম সংযোজিত হতে থাকে, পুরনো তালিকায় যারা আছে তাদের তথ্য উপাত্ত হালনাগাদ হতে থাকে। তাই এই তালিকাগুলো আমাদের কাছে আছে এবং সেই তালিকা অনুযায়ী আমরা পর্যবেক্ষণ করছি। এদের ভেতরে কে দেশে আছে, কে দেশের বাহিরে, এভাবে করে একটা মিডিয়া ব্রিফিংয়ে এই মুহূর্তেই রেডিভাবে একেবারে উপস্থাপন করা সম্ভব না, সেটা আপনিও জানেন, আমিও জানি, ঠিক আছে। তো আমাদের কাছে তালিকাগুলো থাকে এবং আমরা সার্বক্ষণিকভাবে তাদেরকে পর্যবেক্ষণ করি। আর যদি কেউ এর ভেতরে কোনো ধরনের অপকর্ম করার চেষ্টা করে, সংগঠন করার চেষ্টা করে, আমরা চেষ্টা করি তাদেরকে প্রতিহত করতে, আইনের আওতায় নিয়ে আসতে। এই অভিযানটি পরিচালনা করেছিল আমাদের র্যাব 3 এবং র্যাব 3-এর সিও আমাদের সাথে উপস্থিত আছেন। আমি ওনাকে অনুরোধ করব এই বিষয়ে একটু আলোকপাত করার জন্য। ধন্যবাদ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।